2026 সালে প্রথমবারের মতো মাঠে নামছে ব্রাজিল। প্রতিপক্ষ বর্তমান বিশ্বের শক্তিশালী ফ্রান্স। দীর্ঘদিন পর ফুটবলের দুই মহারথীর এই সাক্ষাৎ বিশ্বকাপের আগে নিঃসন্দেহে জাঁকজমকপূর্ণ এক ম্যাচ হতে যাচ্ছে। তবে ম্যাচের দিন যত গড়াচ্ছে ব্রাজিল দলে বাড়ছে ইনজুরির সংখ্যা। বিপরীতে ফ্রান্স তাদের শক্তিমত্তার পরিচয় দিতে প্রস্তুত হচ্ছে। আসুন এক নজরে দেখে নেই এই ম্যাচে কারা আছে এগিয়ে। বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিলের জন্য 2026 বিশ্বকাপে জায়গা করে নেয়ার পথটা মোটেও সহজ ছিল না। শেষ পর্যন্ত পঞ্চম স্থানে থেকে কোনো মতে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে তারা। এই কঠিন সময়েই দলের দায়িত্ব নেন কার্লো আনচেলত্তি। তার অধীনে কিছুটা স্থিতিশীলতা ফিরলেও পুরোপুরি আগের ধার এখনও দেখা যায়নি। শেষ দুটি প্রীতি ম্যাচে সেনেগালের বিপক্ষে 2-0 ব্যবধানে জয় পেলেও তিউনিসিয়ার সঙ্গে 1-1 ড্র করে তারা। সব মিলিয়ে এখনও নিজেদের সেরা রূপে ফিরতে পারেনি সেলেসাওরা। তার উপর একের পর এক ইনজুরি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের আরও দুর্বল বানিয়ে দিচ্ছে। বিশেষ করে কার্লো আনচেলত্তির দলের রক্ষণের খেলোয়াড়েরা এই তালিকায় একের পর এক নাম লিখাচ্ছেন। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দল ঘোষণার পর গাব্রিয়েল ম্যাগালাস, অ্যালিসন বেকার ও অ্যালেক্সান্দ্রো ইনজুরিতে ছিটকে যান। ম্যাচের 2 দিন আগে আবারও নতুন করে মার্কুনিস এই তালিকায় নাম লেখান, যার ফলে ম্যাচ দুটিতে ডিফেন্ডার সংকটে ভুগবে সেলেসাওরা। এই ম্যাচে ব্রাজিলকে দেখা যেতে পারে আনচেলত্তির পরিচিত 4-2-3-1 কিংবা ফ্লুইড 4-3-3 সেটআপে। দুই ফরমেশনই পরিস্থিতি অনুযায়ী বদলাতে পারে। নির্দিষ্ট কোনো রিজিড স্টাইল না রেখে ম্যাচের কন্ডিশন অনুযায়ী নিজেদের মানিয়ে নেয়াই হবে মূল লক্ষ্য। আক্রমণের ট্রানজিশন বড় ভূমিকা রাখবে। এক্ষেত্রে আনচেলত্তির হাতে অপশন ভিনিসিয়াস ও রাফিনিয়া। অ্যাটাকিং থার্ডে সবচেয়ে কৌশলী হতে পারেন পেদ্রো এবং কুনহা জুটি। এই দুজন যদি শুরুর একাদশে একসাথে থাকেন তাহলে পেদ্রো থাকবেন নাম্বার 9-এ আর কুনহা ফলস 9-এ বা অ্যাটাকিং মিড হিসেবে। তবে তাদের মধ্যে যে কোনো ওভারল্যাপ বা আন্ডারল্যাপ ফ্রান্সের ডিফেন্সকে বিভ্রান্তিতে ফেলে দিতে সক্ষম। ক্লাব পর্যায়ে এই দুজনকে টিপিক্যাল নাম্বার 9-এর চেয়েও ফলস 9 হিসেবে বেশি দেখা যায়। মাঝ মাঠে ক্যাসিমিরো ও আন্দ্রে সান্তোসের চাপ বেশি থাকবে ডিফেন্সকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি বল রিকভারিতে। ফ্রান্সের জন্য চেরকি হতে পারেন টিম পারফরমেন্সের একটা কনসিস্টেন্স ফ্যাক্টর। ব্রাজিলের মিডফিল্ডাররা চেরকির সাথে তাদের ফাইনাল থার্ডের লিঙ্ক আপটা না ভাঙতে পারলে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এমবাপ্পে দেম্বেলেরা। একইভাবে চেরকিকে ব্লক করে রাখলে ফ্রান্সের ফাইনাল থার্ড আক্রমণের ফ্রিডম অনেকটা হারিয়ে ফেলবে। এই বিষয়টা নিয়ে কার্লো কতটা কাজ করেছেন তা মাঠেই দেখা যাবে। অন্যদিকে দিদিয়ের দেশমের সেট ফরমেশন 4-2-3-1 হলেও মূল শক্তি আসে ডিসিপ্লিন, পজিশন ও ম্যাচ কন্ট্রোল থেকে। মাঝ মাঠে প্রতিপক্ষকে স্পেস না দিয়ে খেলার গতি নিয়ন্ত্রণ করাই তাদের প্রধান লক্ষ্য। আক্রমণে এমবাপ্পে, অলিসে ও দেম্বেলের মতো প্লেয়ারদের ক্রিয়েটিভ ফ্রিডম দেওয়া হলেও পুরো দল থাকে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে। অফ দ্য বলে তারা প্রায় কম্প্যাক্ট ব্লকে নেমে আসে। 8 জন পেছন থেকে শক্ত দেয়াল তৈরি করে আর সামনে থাকা আক্রমণ ভাগ দ্রুত ট্রানজিশনের জন্য প্রস্তুত থাকে। আগের তুলনায় এই ফ্রান্স দল বেশি ইন্টেন্স ও প্রেসিং ইন্টারসেপশনের উপর জোর দিচ্ছে, যা ব্রাজিলের বিল্ড আপে সমস্যা তৈরি করতে পারে। ফ্রান্সের দুই ডিফেন্ডার ইব্রাহিম কোনাতে ও উপমেকানো শারীরিকভাবে শক্তিশালী হওয়ায় বেশ অ্যাডভান্টেজ পাবে তারা। ব্রাজিলের বিপক্ষে ফ্রান্সের 15 বারের দেখায় উভয়ই ম্যাচ জিতেছে 6টি করে, বাকি 3টি হচ্ছে ড্র। 2015 সালে শেষবারের দেখায় ফ্রান্সকে 3-1 ব্যবধানে হারায় ব্রাজিল।